হ্যালো প্রীতি জনগণ, আসসালামু আলাইকুম। এটা আমাদের কুয়াকাটা ভ্রমণের সেকেন্ড পার্ট। কাকার কথাবার্তা আমার খুব ভালো লাগতেছে। কেন কিসের জন্য? ছেলে মুসলমানদের জন্য জায়েজ না, এটা একটু কনফিউজড আসলে। যাই হোক, কাঁকড়া খাওয়া নিয়ে ভাইদের মধ্যে কথাবার্তা চলতেছে। কাঁকড়া খাওয়া জায়েজ আছে কি নেই, কেউ বলছে কাঁকড়া খাবে, কেউ বলছে জায়েজ নাই, খাবো না, এই আর কি চলতেছে। আমরা লেবুর বনে আসছি দুপুরে লাঞ্চ করার জন্য। তো এখানে অনেক রকমের মাছ পাওয়া যায়। তো আমরা দুপুরে খাওয়ার জন্য একটা টুনা ফিশ নিছি, দেখে মনে হইলো এটা একটা ভালো আছে। এটার দাম মেবি 900 টাকা পড়ছে। আর কাঁকড়া নিয়েছিলাম খাওয়ার জন্য। এখানে কেন আসছো? কাকড়া কই? কাকড়া কি তোমার? তুমি অর্ডার করছো? আমি অর্ডার করছি। নিজে পারছো? তুমি কি বিলাই? আমি মিলান মিয়া বিলাই না কাকড়া খায়? মাঝে মাঝে কাকা কাম নিয়ে এই হচ্ছে তাদের কথোপকথন। সারাক্ষণ একটা আরেকটার পেছনে লেগেই থাকবে। একটা বলবে কাঁকড়া খাবো, আর একটা বলবে কাঁকড়া খাবো না। যাই হোক, আমাদের খাবার রেডি করা হচ্ছে। আমরা টোনা ফিশটা অর্ধেক বলছিলাম ভুনা করে দেওয়ার জন্য, আর অর্ধেক ভাজা খাবো। তারপর কাঁকড়া আর সাথে ভর্তা আসছিল, শসা, আনলিমিটেড ভাত এটার সাথেই আসছিল। মাটির চুলার রান্না সব সময় মজাদারই হয়। এখন কাঁকড়াটা ভুনা করা হচ্ছে, ইনশাল্লাহ খেতে অন্তত ভালোই হবে। আমিও খাবো না। ছেলে, তোমার নাম কি? তোমার নাম কি? রান্দে কাম মানে তুমি কাকড়া কারি দে, তুমি আমার সামার। মিয়া আরেক ভাই এসে এখানে খালার সাথে গল্প করতেছে আর রান্না দেখতেছে, আর বলতেছে যে কখন হবে আর কখন খাবো। মানে কি যে একটা অবস্থা, ওনার সাথে খুব দুষ্টামি করতেছিল ওরা। উনিও খুব মজার মানুষ, খুব ভালো একজন মানুষ ছিল। খুব মজা করে খাবার রান্না করে দিয়েছিল আমাদেরকে, আমরা তৃপ্তি করে খাইছি। এদিকে অপু ভাই কাঁকড়া খাইতে বসছে, আর বাকিরা আসছে সবাই ওনার সাথে ঝামেলা করার জন্য। খুবই বিরক্ত করতেছিল, ওনার কাঁকড়া নিয়ে যাচ্ছিল আর উনি বাচ্চাদের মতো যা করছিল কাঁকড়া দেওয়ার জন্য, কি বলবো। বেচারা ভাইটার একটু শান্তিতে খেতেও দিচ্ছে না, শয়তানগুলা। কি যে লাগছে ওনার পেছনে লাগছে একদম। মানে এত কথা বলতেছে ওনাকে খাওয়ার সময়, আমি বকা দিচ্ছিলাম খাওয়ার সময়, এত কথা এগুলো বাজে কথাগুলো বলতে নেই, এগুলো ভালো না। কে শুনে কার কথা? ওরা তো বলেই যাচ্ছে। সবাই মিলে দুষ্টামি করা শুরু করছে এর সাথে। এদিকে আমাদের মাছ ভাজা হচ্ছে, মাছ প্রায় ভাজা শেষ, মাছ বোনা শেষ হয়ে গেছে। এখন বাকি অর্ধেকটা ভাজা হচ্ছে, এটা ভেজেই দেবে। 4-5টা দোকান আছে, প্রত্যেকটা দোকানে একই রকম সিস্টেম। আপনি ওদের কাছ থেকে মাছ নেবেন, ভাত ওরা মাছের সাথে ইয়ে করে দেয়। কিন্তু ভর্তা নিলে আপনার অল্প একটু ভর্তা দেয়, তার জন্য 120 টাকা দিতে হয় আবার এক্সট্রা করে মাছের ভর্তা। এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। ভর্তার দাম 120 টাকা দেওয়াটা উচিত হয় নাই, কারণ অল্প একটু ভর্তা দেয়, সেখানে এত দাম। ও আচ্ছা, আবার বলতে ভুলে গেছি, কাঁকড়া হচ্ছে প্রতি পিস মনে হয় 120 টাকা করে নিচ্ছে। আছে অর্ধেকটা মাছ ভোনা, অর্ধেকটা ফ্রাই, ডাল ভাত আর সালাদ ছিল, আর ভর্তা ছিল। ভর্তার ভিডিওটা নিতে আমি ভুলে গেছি আসলে, একটা একটা করে আনছিল তো পরে পরে ভুলে গেছি আমি। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট করছি। রেস্ট করার পরে লেবুর বনটা আমরা ঘুরে দেখতেছিলাম। আসলে অসম্ভব সুন্দর জায়গাটা, এত সুন্দর আসলে ক্যামেরাতে পুরো সৌন্দর্যটা উঠে আসতেছে না চোখে। যেরকম সুন্দর দেখবেন আপনারা, সেটা ক্যামেরায় কখনো ক্যামেরাবন্দি করতে পারবেন না। এত সুন্দর ছিল জায়গাটা, অসম্ভব ভালো লাগছে আমার কাছে। এখন ভাটার সময়, তাই এখানে আসতে পারছি। জোয়ার থাকলে এখানে পানি থাকে। আর ওই যে দেখা যাচ্ছে কিছু দূরে, ক্যামেরায় ভালো করে আসলে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে সুন্দরবনের একটা অংশ। সুন্দরবনের একটা অংশ এখান থেকে দেখা যায়। এসব জায়গায় আসতে হলে জোয়ার ভাটাটা দেখে আসতে হয়, কারণ সামনের স্পটগুলোতে যাইতে হলে এই দিক দিয়েই বাইকে করে যাইতে হবে। তাই জোয়ার থাকলে এদিক দিয়ে কোনোভাবেই সম্ভব না যাওয়া। যখন ভাটা থাকে তখন এই দিক দিয়ে যাওয়া যায়, জোয়ার আসলে একদম পুরাটা পানি চলে আসা। লেবুর বন পার হয়ে হচ্ছে ঝাউবন। ঝাউবনটা অনেক অনেক সুন্দর, আসলে এটা কক্সবাজার থেকেও বেশি সুন্দর ঝাউবনটা আমার কাছে লাগছে। আর বাকিদের কাছে কেমন লাগছে আমি জানি না, বাট আমার কাছে খুবই সুন্দর লাগছে। এখানে ঝাউবনের ঝাউ গাছগুলো ছোট ছোট, এখন মনে হয় না বেশি দিন ইয়ে হয়েছে, ছোট ছোট ঝাউ গাছ, কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল জায়গাটা। তারপর আমরা বাইকে করে কতক্ষণ ঘুরলাম এখানে। ঝাউবন পেরিয়ে ঝিনুক বিচ, তারপর আরো কয়েকটা বিচ, আমার আসলে নাম মনে নাই এতগুলা। এখানে আবার এই যে অটো আছে, অটোগুলা দিয়েও কিন্তু মানুষ আসতে পারে। আবার ওইখানে বেশিরভাগ মানুষ যায় হচ্ছে বাইকে করে, ওইখানে বাইক ভাড়া পাওয়া যায়। তো আমরা তো এখান থেকে বাইক নিয়ে গেছি, তাই আমাদের বাইক ভাড়া লাগে নাই। আমরা কোনো গাইডও নিয়ে নিই, নিজেদের মতোই ঘুরছি, যতক্ষণ মন চাই ততক্ষণই ছিলাম ওখানে। তো ওখানে 3 নদীর মানে এক নদীর মোহনা আছে, তো এটার নাম যেন কি আমার সঠিক মনে নেই। আমরা এখন ওইটার উদ্দেশ্যে রওনা দিলাম। ও সরি, আসলে লাল কাঁকড়ার বীজও ছিল এখানে। লাল কাঁকড়ার বীজে আবার মানে ক্যামেরা বের করতে করতে না কাঁকড়াগুলো আর পাওয়া যায় না। এমনি তো অনেক ছোট ছোট অনেক কাঁকড়া দেখা যায়, কিন্তু ক্যামেরা নিয়ে যদি কাছে যাই ভিডিও করতে চাই তখন আর পাওয়া যায় না। তাহলে সূর্যাস্ত দেখে আমরা ওখান থেকে রওনা দিয়ে দিয়েছিলাম, কারণ আবার জোয়ার চলে আসতেছিল, তখন
জোয়ার চলে আসলে তো আমরা আসতে পারবো না, তাই তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম। চলে আসলাম আমরা আবার মেন বিচে। এসে দেখলাম এখানে মামা বানাচ্ছিল, এটা কি বলে, আইস গোল্লা এটা বানাচ্ছিল। তো আমি ভাবছিলাম এটা খাবো, আগে থেকেই বলে রাখছিলাম যে কুয়াকাটায় নাকি এটা খুব বিখ্যাত, তো আমি এটা খাবো। তো গিয়ে মামারে পাইলাম, পাওয়ার সাথে সাথে খাইলাম। হ্যাঁ, খুবই মজাদার, খুব ভালো লাগছে এটা। তবে সেন্ট মার্টিনেরটা মনে হয় এটার থেকেও বেশি মজা। আমরা 3 দিন ছিলাম ওখানে, তো সকালে একটা রাত্রে একটা করে আমরা বিভিন্ন ফ্লেভারের ট্রাই করছি। আমার কাছে তেঁতুলেরটাই সব থেকে বেশি মজা লাগছে, আর কোনোটা অতটা ভালো লাগে না। কিছু হয় বেশি মিষ্টি, কিছু হয় বেশি, মানে এক একটা এক এক ফ্লেভার। তো আমি প্রতিদিন 2টা করে খাইছি। আইসগুল্লা খেয়ে আমরা সানবেডে বসলাম 1 ঘন্টা। তারপর মানে খুবই ভালো লাগছে এই জিনিসটা। কক্সবাজারে কিন্তু সানবেডে বসে একদম সমুদ্রের পানি কিন্তু সানবেডের নিচ দিয়ে চলে যায় না। এখানে কিন্তু এই জিনিসটা খুবই ভালো লাগছে যে আমি বসে আছি, শুয়ে আছি, কিন্তু আমার সানবেডের নিচ পর্যন্ত পানি আসতেছে, মাছ আসতেছে সাথে। এই জিনিসটা আমার কাছে খুবই দারুণ লাগছে। এরকম আবার সেন্ট মার্টিনও দেখা যায়, জোয়ার আসলে পুরা বিচ জুড়ে পানি চলে আসে, তাই সানবেডগুলো সরানোর আর কোনো ওয়ে থাকে না ওদের, তাই নিচ পর্যন্ত পানি আসা লাগেই, কিছু করার নেই। কিন্তু কক্সবাজারে সেটা না, কক্সবাজারে অনেক দূর পর্যন্ত পানি যায় না, এরপরেও কিন্তু বিচ থাকে, ওখানে সানবেড বসায় রাখে, পানি অব্দি আসতেই দেয় না ওরা। চলুন আমাদের হোটেলটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই। আমাদের হোটেলের নাম হচ্ছে খেপুপাড়া রিসোর্ট। খুবই সুন্দর একটা রিসোর্ট, আর রিসোর্টের মালিক যিনি, উনি তো খুবই মিশুক একজন মানুষ, খুবই, মানে আমাদেরকে এত আত্মীয়তা দেখাইতেছিল, মানে আমাদেরকে যেখানে দেখতেছে খাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে করতেছিল, আমাকে তো প্রচণ্ড পরিমাণের এত সুন্দর করে কথা বলছিল। আবার আসার সময় নাম্বারও দিছিল যেন যোগাযোগ করি সব সময়। আচ্ছা, হোটেলটা নেক্সট পার্টে দেখাবো।